নমস্কার। গল্পের জংশনে আমার সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। গল্পের জংশনের আজকের নিবেদন তারাপদ রায়ের লেখা একটি ছোট গল্প, 100 টাকার ভাঙানি। ভবানীপুরে তার বাড়ির একতলার বাইরের ঘরে বসে আছেন সিদ্ধেশ্বর চক্রবর্তী মশাই। সিদ্ধেশ্বর বাবু ছাপোষা লোক, বেশ বৈষয়িক এবং হিসেবি। বিশেষ করে এখন তাকে খুবই হিসেব করে চলতে হচ্ছে, কারণ এই সম্প্রতি তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। ভবানীপুরের এই বাড়িটি পৈতৃক, দোতলা বাড়ি, একতলার বসবার বা বাইরের ঘর। আশ্বিন মাস শেষ হতে চলেছে, এখন ভরা সন্ধ্যা, বাইরে একটু একটু ঠান্ডা ভাব। বিকেলে এক পশলা অদিনের বৃষ্টি হয়ে গেছে। ঘরে জানলা দরজা ভেজিয়ে দিয়ে সিদ্ধেশ্বর পুরনো একটা বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে নানা রকম হিসেব করছেন। ঘরে একটা 25 পাওয়ারের আলো টিম টিম করে জ্বলছে। হিসেব করতে করতে সিদ্ধেশ্বর বাবুর মনে মনে বহু কথাও ভাবছেন। একই ছেলে তার, হিতেশ্বর, 22 বছর বয়স হয়েছে। লেখাপড়ায় ভালো নয়, 2 বার মাধ্যমিক দিয়েছে, কিন্তু চালাক চতুর ও অতিরিক্ত চালাকই বলা যায়। তাছাড়া ছেলের বন্ধু বান্ধব মোটেও সুবিধের নয়। হিতেশ্বরের বন্ধুরা কেউই ভালো করে লেখাপড়া করেনি। তাছাড়া তারা নানা রকম বদমেশি করে, জুয়া খেলে, গাঁজা মদ চরস, হিরোইন টিরোইনও খায়। এসব ব্যাপারে একটা জিনিস সিদ্ধেশ্বর বাবুর খুব খটকা লাগে। তাদের আমলে বখা ছেলেরা হিরোইনের পিছনে ঘুরত, হিরোইনের ফটো মাথার নিচে রেখে রাতে ঘুমতো। কিন্তু একালের ব্যাপার অতি সাংঘাতিক। একালের এরা সাক্ষাৎ হিরোইন খেয়ে নিচ্ছে। নিজের মনে মনে এই হেদ রসিকতায় সিদ্ধেশ্বর বাবুর বেশ হাসি পায়। হঠাৎ হাসতে গিয়ে তার খেয়াল হলো একটু পরে হাসি গোয়ালি নিয়ে আসবে। গত মাসের দুধের দাম 60 টাকা পাওনা আছে, সেটা নিতে। সিদ্ধেশ্বর বাবু আলগোছে নিজের ফতুয়ার পকেটে হাত দিলেন। পুরনো চামড়ার মানিব্যাগটা খুলে দেখলেন একটা 100 টাকার নোট রয়েছে, আর গোটা 30 খুচরো টাকা। হাসি নাম হলেও গোয়ালিনীটা খুব গোলমেলে। 100 টাকার নোট দিলে 40 টাকা ফেরত কিছুতেই দেবে না। খুচরোটা নিয়ে আসছি বলে চলে যাবে, তারপর আর খোঁজ মিলবে না। শেষে সামনের মাসের হিসেবের সঙ্গে খাইয়ে দেবে। ঠিক এই সময়ে বাইরের দরজা দিয়ে হিতেশ্বর বাড়িতে ঢুকলো। সারাদিন কোথায় টোটো করে বেরিয়েছে কে জানে। এখন সন্ধ্যায় বাড়ি ফিরে এলো। হিতেশ্বরকে তার বাবা খুব যে একটা বিশ্বাস করেন তা নয়, কিন্তু সামান্য 100 টাকা এখনই ভাঙিয়ে আনবে, এতে আর অবিশ্বাসের কি থাকতে পারে। এই ভেবে সিদ্ধেশ্বর বাবু হিতেশ্বরকে 100 টাকার নোট দিয়ে বললেন, মোড়ের মুদিখানার দোকান থেকে নোটটা ভাঙিয়ে নিয়ে আয়, তাড়াতাড়ি আসবি। 100 টাকার নোটটা নিয়ে রাস্তায় বেরোতেই হিতেশ্বরের সঙ্গে ব্রজেনের দেখা। ব্রজেন আর হিতেশ্বর বহুদিনের পুরনো বন্ধু, এক পাড়ায় কাছাকাছি বাড়ি। তাছাড়া দুজনে একই স্কুলে ক্লাস 1-এ একই বছরে ভর্তি হয়েছিল। সেই 1 থেকে আজ পর্যন্ত ব্রজেন ওরফে বেজা আর হিতেশ্বর ওরফে হিতুর লেখাপড়ার ব্যাপারে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। রেসের ঘোড়া যেমন ঘাড়ে ঘাড়ে অর্থাৎ নেক টু নেক ছোটে, তেমনি এদের দুজনের স্কুলের দৌড়। 1 বছর বেজা প্রমোশন পেলে হিতু পেল না, সে পিছিয়ে গেল। পরের বছর হিতু পাস, বেজা ফেল। হিতু বেজাকে ধরে ফেলল। এইভাবেই একবার ও ওঠে, একবার ও থাকে। কোনো কোনো ভালো বছরে দুজনেই ওঠে, আবার 2 বছর দুজনেই আটকে যায়। অবশেষে এখনো দুজনেই একসঙ্গে মাধ্যমিক দিয়ে যাচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে বেজার সঙ্গে হিতুর দেখা। আজ সারাদিন হিতু গাজা পার্কে পাতাল রেলের গুদামের পিছনে 3 তাসে জুয়ো খেলেছে। এত বেশি হেরেছে যে
শেষ পর্যন্ত হাতের ঘড়িটা 40 টাকায় বন্ধক দিয়ে রক্ষা পেয়েছে। বেজাও সঙ্গে ছিল, কিন্তু দুটোর সময় গোটা 25 টাকা জিতে বেজা কেটে পড়ে। অবশ্য তার মোটেই উপায় ছিল না। বেজার দুপুরে সিনেমা টিকিট ব্ল্যাকে পার্ট টাইম ব্যবসা আছে। আজকাল নাইট শোতে টিকিট মোটেই ব্ল্যাক হয় না, তাই সন্ধ্যায় সন্ধ্যায় বেজা ফেরত এসেছে। হিতুকে দেখে বেজা দাঁড়ালো। হিতুর হাতে 100 টাকার নোট। আজ বেজার খুব খারাপ দিন ছিল। জুয়ে জিতলে কি হবে, সিনেমার টিকিট ব্ল্যাক করতে গিয়ে সে আজ রামভরসা জমিদারের পাল্লায় পড়েছিল। অন্য শহর সেপায় জমিদারদের টিকিট ব্ল্যাকের ঘুষের রেট হলো 10 টাকা, বড় জোর 15 টাকা। কিন্তু রামভরসা চৌধুরীর স্টাইল আলাদা। জমিদারজি দৈনিক একজনের বেশি কাউকে ধরেন না, কিন্তু যাকে ধরেন তাকে একেবারে গজভুক্ত কপিতবৎ, মানে হাতির খাওয়া কদবেলের মতো খোসা গুঁড়ো করে ছেড়ে দেন। আজ বেজার ভাগ্যে রামভুলস এসে গিয়েছিল। বাঁ হাতের তর্জনীতে পলা বসানো রূপোর আংটি থেকে পকেটের টাকা, হাত ঘড়ি, এমনকি বঙ্গলক্ষ্মী লটারির 2টো টিকিটও কিনেছিল। আজই কিনেছিল, কালকেই খেলা, সেটা পর্যন্ত নিয়ে গিয়েছে রামভরসা। তারপর সজোরে একটা থাপ্পড় মেরে দিয়েছে। দুপুরবেলা জুয়োয় জিতে বেজা হাসি মুখে উঠে গিয়েছিল। হিতু দেখল এখন তার মুখ যেন আলকাতরা মাখানো। সে বেজাকে জিজ্ঞেস করল, কি হয়েছে রে বেজা? একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বেজা বলল, রামভরসা। সবাই রামভরসাকে চেনে, সুতরাং হিতুকে বুঝিয়ে বলতে হলো না। হিতু ধীরে ধীরে মোড়ের দোকানের দিকে এগিয়ে গেল। বেজাও সঙ্গে গেল। বেজা হিতুকে জিজ্ঞেস করলো, 100 টাকার নোটটা কোথায় পেলি? হিতু বলল, বাবা ভাঙাতে দিয়েছে। বেজা বলল, ওর ভাঙিয়ে কি হবে, তার চেয়ে চল সোজা হাওড়ায় গিয়ে কোথাও পালিয়ে গিয়ে কিছু করার চেষ্টা করি। কথাটা হিতুর অপছন্দ নয়। একদিকে হিসেবে বাবার কড়াকড়ি, তাছাড়া ডিসেম্বরের গোড়াতেই এই বুড়ো বয়সে আবার মাধ্যমিকের টেস্ট, তারপর মার্চে সেই ভয়াবহ পরীক্ষা। একটু ইতস্তত করে হিতু বলল, কোথায় যাবি? বেজা বলল, আসানসোল, ধানবাদ, এসব দিকেই যায় চল। কয়লা খনির মুলুক, ওয়াগান ভাঙা, কয়লা চুরি, চোলাই বিক্রি, কত রকম ব্যবসা ওখানে। হিতু রাজি হয়ে গেল। গলি থেকে বেরিয়ে দুজনে সোজা হাওড়া স্টেশন, সেখান থেকে সরাসরি ধানবাদ। ধানবাদে পৌঁছে 2-1 দিনের মধ্যে বেজা খুব জ্বরে পড়ল। ওয়াগান ভাঙা, কয়লা চুরি এসব মাথায় উঠল। বেজাকে নিয়ে হিতু বিপাকে পড়ে গেল। বাজারের মাথায় এক মস্ত হোমিওপ্যাথি ডাক্তারের দোকান। অল্প পয়সায় হবে জেনে হিতু সেখানে বেজাকে নিয়ে গেল। বেজার জ্বর সহজে ছাড়ে না। হিতুরও আর্থিক সঙ্গতি শেষ। সে এদিক ওদিক খুচখাচ কাজ করে কোন রকমে চালিয়ে যাচ্ছে। এই হোমিও ডাক্তারের সঙ্গে সামান্য মুখ পরিচয় হয়েছিল হিতুর। বেজার চিকিৎসার খরচও সে চালাতে পারছিল না। একদিন ডাক্তারকে ধরে বলল, স্যার একটা কিছু কাজ দিন। ডাক্তার তাকে বলল, তুমি আমার এখানে 5 মাস খাটো, 2-4 টাকা যখন যা পারি দেব। হিতু লেগে গেল। এদিকে 2-4 দিনের মধ্যে অসুখ একটু ভালো হতেই বেজা কলকাতায় ফিরল। হিতু বেজাকে বারবার করে বলে দিল, আমার বাসায় আমার কথা কিছু বলবি না, বাবা আমাকে ধরতে পারলে আস্ত রাখবে না। হিতু কয়লা শহরে ডাক্তারবাবুর কাছে রয়ে গেল। দিন যায়, মাস যায়, ক্রমশ সে ডাক্তারখানার বাইরের 5 মাস খাটা থেকে ফার্মেসির অন্তরে প্রবেশ করল। সে লেখাপড়ায় খারাপ হলেও নির্বোধ নয়। আস্তে আস্তে সে কম্পাউন্ডার বাবু না এলে কম্পাউন্ডারের কাজ চালাতে শিখল। তারপর যেমন হয়, একদিন বুড়ো কম্পাউন্ডার বাবু অবসর নিতে সে পাকাপাকি কম্পাউন্ডার হয়ে গেল। এখানেই শেষ নয়। কিছু টাকা জমিয়ে বছর 2-এর মাথায়
নিজেই একটা হোমিওপ্যাথিক ডাক্তারখানা খুলে ফেলল। সে নিজেই এখন ডাক্তার, ডক্টর এইচ চক্রবর্তী। অল্পদিনের মধ্যে রমরমা পসার জমে উঠল। আগের ডাক্তারবাবুর পসার এখন পড়তির দিকে। সে প্রতিদ্বন্দ্বিতায় তাকে হারিয়ে দিল। এইবার থামতে হচ্ছে, আর নয়। হিতু নামক এই বাড়ি পালানো যুবকের জীবনের সাফল্য বর্ণনার জন্য এ গল্প বলতে বসিনি। এ গল্প হিতুর বাবাকে নিয়ে। সংক্ষেপে শেষ ঘটনাটা বলি। বাড়ি থেকে 100 টাকার নোট ভাঙাতে গিয়ে পালানোর 5 বছর পরে প্রাক্তন হিতু বর্তমান ডক্টর চক্রবর্তী একদিন ভবানীপুরের বাড়িতে দেখা করতে এলো। তার পরনে ক্রিম রঙের সাফারি স্যুট, হাতে আন্তর্জাতিক মানের ঘড়ি, সঙ্গে শালঙ্কারা বধূ। সে নিজস্ব মারুতি ডিলাক্সে চেপে নিজের বাড়ির দরজায় এসে পৌঁছল এক সন্ধ্যায়। বাইরের ঘরের দরজা ভেজানো ছিল। হিতু আস্তে আস্তে ধাক্কা দিয়ে ঘরে ঢুকল। পিছনে বউ। ঘরের মধ্যে একটা 25 পাওয়ারের আলো টিম টিম করে চলছে। সেই পুরনো দৃশ্য। তার বাবা সিদ্ধেশ্বর বাবু একটা প্রাচীন বেতের চেয়ারে গালে হাত দিয়ে বসে রয়েছেন। স্পষ্টতই মনে মনে কোনো হিসেব করছেন। হিতুকে ঘরে ঢুকতে দেখে 5 বছর পর হিতু ফিরেছে তা সত্ত্বেও কোনো ভাবান্তর হলো না। সিদ্ধেশ্বর চক্রবর্তীর পিতৃহৃদয়ে কোনো রকম উচ্ছ্বাস দেখা গেল না। একবার মুখ তুলে ছেলেকে দেখে বললেন, 100টা টাকা ভাঙাতে গিয়ে এত দেরি করলি? দে, ভাগানিটা তাড়াতাড়ি দে। গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।